আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি 5 মিনিটস উইথ লাইভ এমসিকিউ ভিডিও লেকচার সিরিজের নবম পর্বে। আপনারা জানেন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আসা বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনার উদ্দেশ্যেই আমাদের 5 মিনিটস উইথ লাইভ এমসিকিউ ভিডিও সিরিজটি শুরু হয়েছে। আজকের পর্বে থাকছে ইংরেজি সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ টপিক, রেনেসাঁ যুগের সর্বশ্রেষ্ঠ নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের ট্র্যাজেডি নাটক ওথেলো। নাটকটির পুরো নাম ওথেলো দ্য মুর অফ ভেনিস। শেক্সপিয়ারের নাটকগুলোতে সাধারণত 5 অ্যাক্টস বা 5টি পর্বে কাহিনীর বিন্যাস ঘটে থাকে এবং এই নাটকটিও তার ব্যতিক্রম নয়। ইংরেজি 1603-4 সালের মাঝামাঝিতে লেখা নাটকটি 1622 সালে ফার্স্ট ফোলিওর অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়। উল্লেখ্য যে এই নাটকটির মূল প্লটটি নেওয়া হয়েছে ইটালিয়ান কবি এবং নাট্যকার, যেমনটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, জিয়ামব্যাটিস্টা জেরাল্ডিয়ের নাটক ডিগলি হেকাটোমেথিয়াতে। এই নাটকটির থিম বা মূল বিষয়বস্তু হচ্ছে লাভ অ্যান্ড বিট্রিয়াল, ইন্ট্রিগ অ্যান্ড জেলাসি, অর্থাৎ প্রেম, ভালোবাসা, সন্দেহ, ঈর্ষা, ষড়যন্ত্র এবং বিশ্বাসঘাতকতার আখ্যানে ভরপুর এই ট্র্যাজেডিটি। ভেনিসের একজন কৃষ্ণাঙ্গ জেনারেল জীবনে ঘটে আসা প্রেম, বিশ্বাসঘাতকতা, যুদ্ধ এবং অস্থিরতার কাহিনী পুরো নাটকটি জুড়ে। চলুন প্রিয় দর্শক, শুরুতেই পরিচিত হয়ে নেই ওথেলো নাটকটির প্রধান চরিত্রগুলো সম্পর্কে। কেন্দ্রীয় চরিত্র অর্থাৎ প্রোটাগনিস্ট হলেন ভেনিসের কৃষ্ণাঙ্গ মুর সেনাপতি ওথেলো। ওথেলোর স্ত্রী চরিত্রে রয়েছেন ডেসডেমোনা এবং তারপরে রয়েছেন ডেসডেমোনার বাবা ভেনেসীয় সিনেটর ব্রাবানশিও এবং তারপরে রয়েছেন ওথেলোর ভেনিসিয়ান ডিফেন্স ফোর্সের অধিনায়ক এবং এই ট্র্যাজেডিটির খলনায়ক অ্যান্টাগনিস্ট ইয়াগো। ইয়াগো চরিত্রটি সাহিত্য জগতে মেকিয়াভেলিয়ান ভিলেন হিসেবে পরিচিত, অর্থাৎ যারা ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য ষড়যন্ত্রে অনুসরণ করে থাকেন। এছাড়া আরও রয়েছেন ক্যাসিও, ওথেলোর বিশ্বস্ত বন্ধু এবং সর্বাধিক প্রিয় লেফটেন্যান্ট। আরও রয়েছেন এমিলিয়া, যিনি হচ্ছেন ইয়াগোর স্ত্রী এবং ডেসডেমোনার একজন পরিচারিকা। আর রয়েছেন রড্রিগো, যার সাথে ডেসডেমোনার বিয়ের কথা হয়েছিল। এছাড়া অন্যান্য চরিত্রের মধ্যে রয়েছেন দ্য ডিউক অফ ভেনিস এবং ওথেলোর বন্ধু সাইপ্রাসের গভর্নর মন্টানো। প্রিয় দর্শক, চলুন এবার জেনে নেওয়া যাক সংক্ষেপে ওথেলোর কাহিনী। কাহিনীর শুরুতেই দেখা যায় ভেনিসের একটি রাস্তায় রড্রিগো এবং ইয়াগোর মধ্যে বাকবিতণ্ডা চলছে, কারণ ডেসডেমোনার সঙ্গে ওথেলোর গোপনে বিয়ে হয়েছে, কিন্তু সে সম্পর্কে ইয়াগো তাকে কিছুই জানায়নি। অথচ রড্রিগো ভালোবেসে বিয়ে করতে চায় ডেসডেমোনাকে এবং ইয়াগোর মাধ্যমেই সে মূলত প্রস্তাব পাঠাতো ডেসডেমোনার কাছে। যখন সেনাপতি ওথেলো তার প্রধান লেফটেন্যান্ট হিসেবে ইয়াগোর পরিবর্তে ক্যাসিওকে নিযুক্ত করেন, তখন ইয়াগো বেশ রাগান্বিত হয়, কারণ দীর্ঘদিন ধরেই এই পদটির জন্য সে লালায়িত ছিল। ফলে ওথেলো এবং ক্যাসিওর প্রতি ঈর্ষান্বিত ইয়াগো তাদের পতনের জন্য ষড়যন্ত্র করতে থাকে এবং এরই পরিপ্রেক্ষিতে ইয়াগো তখন রড্রিগোকে প্ররোচিত করে যে সে যেন ডেসডেমোনার বাবাকে ওথেলো এবং ডেসডেমোনার গোপন বিয়ের কথা জানিয়ে দেয়। এবং এই বিয়ের কথা শুনে ডেসডেমোনার বাবা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ওথেলোকে সঙ্গে করে হাজির হন ডিউক এবং অন্যান্য সিনেটরদের সামনে এবং অভিযোগ করেন ওথেলো ডেসডেমোনাকে তার অসম্মতিতে জোর করে বিয়ে করেছে। সবার সামনে আত্মপক্ষ সমর্থন করে ওথেলো বলেন তিনি জোর করে কিংবা প্রভাব খাটিয়ে কিংবা জাদু বা সম্মোহন করে ডেসডেমোনাকে বিয়ে করেননি, বরং বিভিন্ন যুদ্ধে তার বীরত্ব এবং সাহসিকতার গল্প শুনে ডেসডেমোনা তার প্রতি অনুরক্ত হয়েছেন। ডেসডেমোনা স্বীকার করেন তিনি ওথেলোকে ভালোবাসেন এবং উপস্থিত সকলে তাদের বক্তব্যে সন্তুষ্ট হয় এবং ডিউক ওথেলোর বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করে নেন। এরপর ডিউক ওথেলোকে বলেন তুর্কি সেনারা সাইপ্রাস আক্রমণ করতে আসছে এবং সাইপ্রাস রক্ষার দায়িত্ব নিতে হবে তাকেই। ওথেলো তৎক্ষণাৎ রাজি হয়ে যান যুদ্ধের জন্য এবং ব্রাবানশিওকে অনুরোধ করেন তিনি ফিরে আসার আগ পর্যন্ত ব্রাবানশিও যেন ডেসডেমোনার নিরাপত্তার দায়িত্ব নেন। ব্রাবানশিও পরিস্থিতির চাপে এই কথা মেনে নিলেও সে ওথেলোকে রহস্যময় ভঙ্গিতে বলেন শি হ্যাজ ডিসিভড হার ফাদার অ্যান্ড মে দি, অর্থাৎ ডেসডেমোনা তার পিতার সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং সে ওথেলোর সাথেও বিশ্বাসঘাতকতা করতে পারে কোনো একদিন। এরপরেই নাটকের আমরা রাইজিং অ্যাকশন অংশে দেখতে পাই যে যুদ্ধে অংশগ্রহণের জন্য সাইপ্রাস পৌঁছানোর পর ওথেলো জানতে পারেন আক্রমণ করতে এসে শত্রুপক্ষের জাহাজ ধ্বংস হয়ে গিয়েছে প্রাকৃতিক দুর্যোগে এবং বিজয় উদযাপনের জন্য ওথেলো তখন সাধারণ উৎসবের নির্দেশ দিয়ে নিজ প্রাসাদে ফিরে গেলেন। তার এই অনুপস্থিতির সুযোগে ইয়াগো ক্যাসিওকে অতিমাত্রায় মদ্যপান করিয়ে মাতাল করে এবং রড্রিগোকে প্ররোচিত করে ক্যাসিওর সাথে মুষ্টিযুদ্ধে বা মল্লযুদ্ধে লিপ্ত হতে এবং সেক্ষেত্রে মন্টানো এবং উপস্থিত অনেকেই পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও তা আরও মারাত্মক বিশৃঙ্খলায় রূপ নিতে থাকে এবং এই কথা বলা বাহুল্য যে সেনাবাহিনীর অফিসারদের জন্য অতিমাত্রায় মদ খেয়ে মাতাল হওয়া এক ধরনের অপরাধের পর্যায়ে পড়ে। ঠিক এমন সময় ওথেলো ফিরে আসেন এবং এই ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি দেখে এবং সব ঘটনা জানতে পেরে তিনি ক্যাসিওকেই মূলত দোষী মনে করেন এবং তাকে পদচ্যুত করেন। আর এভাবেই পূরণ হয় ইয়াগোর ক্যাসিওকে পদচ্যুত করার প্রথম ষড়যন্ত্র এবং তার যেই ষড়যন্ত্র সেটি সফল হয়।
এছাড়া ক্যাসিও বিহ্বল হয়ে পড়েন এই সময়, তার যে মাতাল অবস্থায় সে যেই বিশৃঙ্খলা করেছে, এবং সেই সুযোগ কাজে লেগে ইয়াগো ক্যাসিওকে ডেসডেমোনার কাছে যাওয়ার পরামর্শ দেন এবং বলেন যেন ডেসডেমোনা তার স্বামীকে বলে ক্যাসিওকে তার পদ ফিরে পেতে সাহায্য করেন। এবং এই পর্যায়ে আমরা দেখতে পাই যে ক্যাসিও তার হারানো পদ ফিরে পাওয়ার জন্য ডেসডেমোনার কাছে শরণাপন্ন হন, এবং ডেসডেমোনা ওথেলোর কাছ থেকে কথা আদায় করে নেন যে ক্যাসিও আবার নিজ পদমর্যাদা ফিরে যাবে। অর্থাৎ ওথেলোর স্ত্রীকে সে এই আবেদন জানায় সে যেন তার হাজব্যান্ড ওথেলোকে এই কথা বলে যে তার ভুল হয়েছে এবং তাকে ক্ষমা করে দেয়। এবং এরপর নিজের হীন স্বার্থ উদ্ধার করতে ডেসডেমোনা এবং ক্যাসিওর মধ্যকার এই নিতান্তই সাধারণ আলাপচারিতার ঘটনাটিকে ইয়াগো কল্পনার মাধুরী মিশিয়ে অসত্য বর্ণনা সহকারে ওথেলোর কাছে উপস্থাপন করেন, এবং ওথেলোর মনে সন্দেহ দানা বাঁধতে থাকে। এবং এরপরে আমরা পৌঁছে যাচ্ছি নাটকের ক্লাইম্যাক্স, একেবারেই নাটকটির চূড়ান্ত পর্যায়ে, যখন আমরা দেখতে পাই যে নিজের ষড়যন্ত্রকে সম্পূর্ণভাবে বাস্তবায়িত করার উদ্দেশ্যে ইয়াগো তখন কাজে লাগে তার স্ত্রী এমিলিয়াকে, যার মাধ্যমে সে ডেসডেমোনার হ্যাঙ্কারচিফ বা সেই রুমালটিকে হস্তগত করে, যেটি ছিল ডেসডেমোনাকে দেওয়া ওথেলোর প্রথম উপহার। খুবই গুরুত্বপূর্ণ একটি উপহার এবং নাটকের খুবই গুরুত্বপূর্ণ অংশ এটি। রুমালটি তিনি গোপনে রেখে আসেন ক্যাসিওর ঘরে এবং ওথেলোকে বলেন ক্যাসিওর হাতে তিনি রুমালটি দেখেছেন। ওথেলো তখন ডেসডেমোনাকে সন্দেহ করতে শুরু করেন এবং ক্যাসিও একের পর এক মিথ্যা সাজিয়ে ওথেলোর এই সন্দেহকে আরও গভীর করে তোলেন। ঠিক এই পর্যায়ে ওথেলো পুরোপুরি বিশ্বাস করতে শুরু করেন যে ক্যাসিও এবং ডেসডেমোনার মাঝে অবৈধ সম্পর্ক রয়েছে। ডেসডেমোনার বাবার বলা কথাটি ওথেলোর মনে পড়ে যায়, যেখানে সে তার নিজের মেয়েকেই বিশ্বাসঘাতক আখ্যা দিয়েছিলেন এবং বলেছিলেন যে তার মেয়ে যেহেতু তার পিতাকে ধোঁকা দিয়েছে, সে চাইলে অন্যকেও ধোঁকা দিতে পারবে। ডেসডেমোনা ক্যাসিওর পদ ফিরে দেওয়ার জন্য যে আকুতি জানিয়েছিল তারও একটি ভিন্ন অর্থ ফুটে ওঠে ওথেলোর মনে, এবং ফলস্বরূপ যা হবার তাই হলো। অর্থাৎ ইয়াগোর কূটচালে ক্রুদ্ধ এবং মর্মাহত ওথেলো সিদ্ধান্ত নিলেন তার প্রিয়তমা স্ত্রীকে হত্যা করার, এবং ইয়াগোকে নির্দেশ দিলেন যে সেও যেন ক্যাসিওকে হত্যা করে। নাটকের ফলিং অ্যাকশন এবং ডেনুমেন্টে আমরা পৌঁছে গেছি। সেখানে দেখতে পাচ্ছি যে ক্রুদ্ধ ওথেলো ডেসডেমোনার শয়নকক্ষে প্রবেশ করে কথোপকথনের এক পর্যায়ে পরিকল্পনা অনুযায়ী তাকে শ্বাসরোধ করে হত্যা করলেন। এবং নাটকটির একেবারেই শেষ অংশে আমরা দেখতে পাবো ডেসডেমোনার মৃত শরীরের দিকে তাকিয়ে এমিলিয়া বুঝতে পারে যে সবকিছুর জন্য দায়ী মূলত তার স্বামী ইয়াগো, এবং এগুলো সবকিছুই ইয়াগোর ষড়যন্ত্র। এবং এই সময় এমিলিয়া সবকিছু ফাঁস করে দেয়, এবং বলা বাহুল্য ইয়াগো তখন তাকেও ছুরিকাঘাতে হত্যা করে। কিন্তু ওথেলো এই সময় তার সামনে সত্যটি স্পষ্ট হয় এবং তিনি নিজের ভুল বুঝতে পারেন, এবং দুঃখ ভারাক্রান্ত মনে তিনি নিজের বুকে নিজেই ছুরি চালিয়ে আত্মহত্যা করেন। এবং আত্মহত্যার আগ মুহূর্তে ওথেলো সেই বিখ্যাত উক্তিটি করেন, যেখানে তিনি বলেন, আই অ্যাম ওয়ান হু লাভড নট ওয়াইজলি বাট টু ওয়েল। এবং এভাবে বিভিন্ন ষড়যন্ত্র, ঈর্ষা এবং বিশ্বাসঘাতকতার বলি হয়ে করুণ পরিণতি হয় কয়েকটি নিষ্পাপ প্রাণের, যা সৃষ্টি করে একটি বেদনাবিধুর পরিস্থিতির। প্রিয় দর্শক, ওথেলোর কাহিনী এখানেই শেষ। চলুন জেনে নিই নাটকটির কিছু বিখ্যাত উক্তি। She loved me for the dangers I had passed, and I loved her that she did pity them. Men in rage strike those that wish them best. She gave me for my pains a world of sighs. এই গুরুত্বপূর্ণ উক্তিগুলোর পাশাপাশি আপনাদেরকে আরেকটি তথ্য জানিয়ে দেই। শেক্সপিয়ারের এই ট্র্যাজেডি চরিত্র যে ওথেলো নাম অনুসারে এবং তার সঙ্গীর প্রতি অতিরিক্ত সন্দেহ পরায়ণতার ভিত্তিতে একটি মানসিক ব্যাধির নামকরণ করা হয়েছে মেডিকেল সায়েন্সে। চিকিৎসা বিজ্ঞানে এই মানসিক ব্যাধিকে বলা হয় ওথেলো সিনড্রোম। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আশা করছি আপনারা উপভোগ করেছেন। পরবর্তী পর্বে কথা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।